সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটার সংবাদ শুনুন। দেশে করোনা সংক্রমণের তীব্রতা কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তালা ভেঙে হলে প্রবেশকারীদের শাস্তির সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের, নিরুপায় বলছে শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ হত্যা মামলায় 2 রোহিঙ্গা 3 দিনের রিমান্ডে, সবাইকে শাস্তি দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। কয়েকশো কোটি টাকা নিয়ে উধাও সিরাজগঞ্জ শপের জুয়েল রানা, গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দেশে করোনা সংক্রমণের তীব্রতা অনেকটা কমে আসলেও যে কোনো সময় তা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখে চিকিৎসা সেবার পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে। গত মাসে খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। খুলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ও। সশরীরে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরিস্থিতির উন্নতি হওয়ায় হাসপাতালগুলোতে কোভিডের পাশাপাশি নন কোভিড রোগীর সেবা দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কবে নাগাদ পৃথিবী থেকে করোনা নির্মূল হবে তার নিশ্চয়তা দিতে পারছেন না বিজ্ঞানীরা। যে যখন কোভিড সিচুয়েশন ডিটেরিয়েট করবে তখন ক্রমান্বয়ে আমরা কোভিড ম্যানেজমেন্টের ক্যাপাসিটি বাড়াবো, আর যখন কোভিড থাকবে না তখন অন্যান্য রোগীদের সেবা দেব সেই ক্যাপাসিটি দিয়ে। এগুলোর একটা আসলে আমাদের পরিকল্পনা করেই এখন করা দরকার, যতদিন না কোভিড থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি। চলতি বছরের মার্চ মাসের পর 21 সেপ্টেম্বর দেশে করোনা সংক্রমণের শতকরা হার 5 ভাগের নিচে নেমে আসে। 30 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর এ হার 4 ভাগের নিচে নামে। যদিও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির কিছু নেই, কারণ এখনও বিশ্বে প্রতিদিন 7 থেকে 10 হাজার মানুষ মারা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো এক সময় বলেছিল যে যদি কনস্ট্যান্ট 3 সপ্তাহ 5% নিচে থাকে তাহলে এটাকে একটা সহনশীল পর্যায়ে ধরতে হবে। এটাকে আমরা অনেকে ভুল ব্যাখ্যা করছি যে করোনা নিয়ন্ত্রণ হয়ে গেছে ইত্যাদি। তিনি বলেন, লকডাউন ও চলমান টিকাদান কর্মসূচির সুফল পাওয়া যাচ্ছে, তবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পর্যটন কেন্দ্রে মানুষের অবাধ চলাফেরায় সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে। ইদানিংকালে আমরা অনেক বেশি ইনডোর অ্যাক্টিভিটিস দেখছি। পর্যটন কেন্দ্রগুলো তো খুলে দেওয়া হয়েছে সবাই স্বাস্থ্যবিধি মেনে, শতকরা 50% অ্যালাউ করবে বলে। কোথাও কোথাও সেটা মানা হচ্ছে না। এগুলি কিন্তু আমাদের ঝুঁকি বাড়ায়। পৃথিবীর অনেক দেশে এরকম 2-3 মাস শতকরা 5-এর নিচে ছিল, আবার বেড়ে গেছে। তো সেই সম্ভাবনা পৃথিবীর সকল দেশে যেমন আছে, বাংলাদেশেও আছে। যে কোনো সময় এটা বেড়ে যেতে পারে। তার মতে, টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার করলে সংক্রমণ ছড়ানোর হার অনেক কমে যায়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 18 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27,573। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 21,246 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 617 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 2.9%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,57,964 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 15,18,754 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,112 জন। তালা ভেঙে আবাসিক হলে প্রবেশকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। হল কর্তৃপক্ষকে আগামী 7 কার্য দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি মানবিকভাবে দেখার অনুরোধ করেছে শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী 5 অক্টোবর থেকে অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তার আগেই 1 অক্টোবর অমর একুশে ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের তালা ভেঙে প্রবেশ করে একদল শিক্ষার্থী। নিজ দায়িত্বে বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন চালু করে সেদিন থেকে হলেই থাকছে তারা। এ ঘটনায় করণীয় ঠিক করতে উপাচার্যের সভাপতিত্বে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।
বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। যেসব হলগুলোতে তালা ভাঙা হয়েছে বা ইলেকট্রিক লাইন অনেক হলে ছাত্ররা চালু করে দিয়েছে নিজেরা বা পানির লাইন চালু করে দিয়েছে, তাদেরকে মানে আইডেন্টিফাই করে শাস্তির সুপারিশ করা। এটা প্রতিটা হল কর্তৃপক্ষ তদন্ত কমিটি করে করবে এবং আগামী 7 কার্য দিবসের মধ্যে এই রিপোর্টটা পাঠাতে হবে। আবাসন সংকটের কারণে হলে ওঠা ছাড়া উপায় ছিল না বলে দাবি করেছে শিক্ষার্থীরা। মেসটা আমরা আসলে ছেড়ে দিয়েছি, আর ঢাকা শহরে কোনো মেস মালিকই আসলে 5 তারিখ পর্যন্ত থাকার সুযোগ দিবে না। মানবিক কারণে হলে উঠছে নাকি, মানে তাদের এই 4-5 দিনের জন্য কোথায় যাবে? এই ব্যাপারে কখনোই কঠোর কোনো আচরণ হল প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেওয়ার উচিত না বলে আমি মনে করি। এদিকে 5 অক্টোবর হল খোলার জন্য সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাস্থ্য নির্দেশিকার পাশাপাশি হলের প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আটক 2 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 5 জনকে আটক করেছে এপিবিএন। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার পর থেকেই এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার পর্যন্ত আটক করা হয়েছে 5 জনকে। এদের মধ্যে 2 জন রোহিঙ্গা ছলিমুল্লাহ ও শওকতুল্লাহকে 3 দিনের রিমান্ডে পেয়েছে তদন্ত সংস্থা। বাকি 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হাজতে রাখা হয়েছে। রবিবার আটককৃতদের কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারহার আদালতে নেওয়া হলে তিনি 2 জনের রিমান্ড মঞ্জুর করেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জানান, মুহিবুল্লাহ হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়ে রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হবে। সেখানে জেলা পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন, আর নিয়মিত এপিবিএন পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সহসাই এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মায়ানমার থেকে বিভিন্নভাবে এই রোহিঙ্গা ক্যাম্পগুলি অস্থির পরিবেশ করার জন্য আগেও আপনারা দেখেছেন এখানে অস্ত্র আসছে। এই অস্ত্র নিয়ে এবং তাদের ওটার কি বলে আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন গ্রুপে মারামারি এগুলি দেখেছে। ঘটনাটা আমাদের তদন্ত করে তার মূল কারণটা আমাদের বের করতে হবে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। গত বুধবার রাতে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে হত্যা করা হয়। আফসার উদ্দিন, দীপ্ত বার্তা কক্ষ। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে বোমা হামলার ঘটনায় জেএমবির বোমা বিশেষজ্ঞ মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবালকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। দোষী সাব্যস্ত হলেও অনুতপ্ত হয় তাকে এই সাজা দিয়েছে আদালত। 2005 সালের 29 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এতে 1 পুলিশ কনস্টেবল ও 1 বিচারপ্রার্থী নিহত হন। এই ঘটনার প্রায় 16 বছর পর রায় দেওয়া হলো। রবিবার মামলার অন্যতম আসামি জেএমবির সে সময়ের চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবালের উপস্থিতিতে রায় ঘোষণা করেন সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম। জাবেদকে যাবজ্জীবন কারাদণ্ড আর জেএমবির বোমা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলেছে আদালত। পূর্বে 3 জন আসামির শাস্তি হবে যাবতে ওই 3 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। 32 জনের সাক্ষী পর্যবেক্ষণ সবকিছু মিলিয়া আসামি জাহিদুল ইসলাম, সুমন, বোমা মিজান, কবির রানা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামি পক্ষ। যেহেতু মামলা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ওনার ইমপ্লিকেটেড নেই, ইনভলভমেন্ট নেই, সেই জন্য ওনার পক্ষে আপিল করা হবে। আদালতে উপস্থিত ছিলেন আসামি জাবেদ ইকবালের বাবা। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জঙ্গিবাদে জড়িয়ে পড়েন জাবেদ। অনুতপ্ত না, আমি লজ্জিত। আমার লাইফ, আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। সে অল্প বয়সে না বুঝে জেএমবির সাথে যুক্ত হয়েছে, এটা সত্য, কিন্তু এই মামলার সাথে সে জড়িত না। এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মিজান ভারতের কারাগারে আর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া জাবেদ আছেন চট্টগ্রামের কারাগারে। এ মামলায় 2006 সালে দেওয়া অভিযোগপত্রে জেএমবির প্রধান শায়েখ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং সামরিক কমান্ডার আতাউর রহমান সানিকেও আসামি করা হয়, কিন্তু অন্য মামলায় ফাঁসি হওয়ায় বাদ দেওয়া হয় তাদের নাম। দীপ্ত, বার্তাকক্ষ। ঝিনাইদহে মুখ্য বিচারিক হাকিমের আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। দুর্ঘটনা কবলিত ভবনের উপর তলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়। প্রত্যক্ষদর্শীরা জানান 4 জন মিস্ত্রি আদালতের মালখানায় কাজ করছিলেন। এই সময় সেখানে বিস্ফোরণ ঘটে। এতে এক শ্রমিকের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। বিকট শব্দ হলে মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ওই ভবনসহ আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বিস্ফোরণের কারণ জানা যায়নি। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। 12 অক্টোবর মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। একই সঙ্গে এই মামলার 5 আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। রবিবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার এ আদেশ দেন। 2017 সালের 28 মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 2 তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়। ওই বছর 13 জুলাই মামলার প্রধান আসামি শাফাত আহমেদ সহ 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চটকদার বিজ্ঞাপন ও বিশাল ছাড়ের ফাঁদে ফেলে কয়েকশো কোটি টাকা সংগ্রহের পর অফিস বন্ধ করে দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জ শপ। প্রতিষ্ঠানটির মালিক জুয়েল রানা পলাতক। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই সেই সিরাজগঞ্জের পলাতক জুয়েল রানা। ই কমার্স প্রতিষ্ঠান খুলে রাতারাতি আলাদিনের চেরাগ পেয়েছেন যিনি। সিরাজগঞ্জ shop.com নামের ই কমার্স প্রতিষ্ঠানটি গত 2 বছরে লেনদেন করেছে কয়েকশো কোটি টাকা। সিরাজগঞ্জ কাঠেরপুল এলাকায় 2টি অফিস নিয়ে চটকদার বিজ্ঞাপন ও বিশাল ছাড়ের লোভ দেখিয়ে প্রায় 4.25 লাখ অর্ডারের বিপরীতে প্রতিষ্ঠানটি অগ্রিম সংগ্রহ করে প্রায় 300 কোটি টাকা। ই কমার্স ব্যবসা শুরুর পর জুয়েল গড়ে তোলেন গরু ও মাছের বিশাল খামার। যদিও কিছুদিন আগে এসব বিক্রি করেছেন তিনি। ইসেলার বাজার নামে আরও একটি ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে জুয়েলের। 2টি প্রতিষ্ঠানের 140 জন কর্মীকে তিনি মাসিক বেতন দিতেন 25 লাখ টাকা। বিলাসিতা করতে টিনের ঘরেই লাগিয়েছেন এসি। ই কমার্স প্রতিষ্ঠান নিয়ে তদন্ত শুরু হলে হঠাৎ বন্ধ হয়ে যায় সিরাজগঞ্জ শপ। অসংখ্য গ্রাহকের পণ্য বা টাকা ফেরত না দিয়ে গা ঢাকা দেন জুয়েল রানা। আমাকে টাকাটা রিটার্ন দিবে কিংবা বাইক দিবে, কিন্তু 3 মাস পার হয়ে গেল। 10 কার্ড পার হওয়ার পরেও তারা আমাকে কোনো মোবাইল দিতে পারে নাই। রিফান্ডের টাকা ছিল, টাকাগুলো আটকে রাখছে। পুলিশ বলছে পলাতক জুয়েল রানাকে ধরতে অভিযান চলছে। মামলাটি হওয়ার পরে আমরা এটি তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আমরা যে জুয়েল রানা উনি পলাতক আছেন, আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। সরাসরি হয়তো এই যে প্রধান অভিযুক্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম। প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই ক্যাব। এই কোম্পানির বিষয়ে যে অভিযোগগুলো আছে সেগুলোকে আমরা বিবেচনায় নিয়ে সময় দেওয়া হয় 10 দিন, তার ভিতর রিপ্লাই দেওয়ার। তারা উত্তর দিয়েছে। উত্তর কিছুটা সন্তোষজনক ছিল, কিছুটা অসন্তোষজনক ছিল। খুব স্বল্প সময়ের ভিতর আমরা কিছু কোম্পানিকে মেম্বারশিপ স্থগিত করতেছি, সেখানে থাকতে পারে। লোভনীয় বা চটকদার বিজ্ঞাপন দেখে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। যুক্তরাষ্ট্র সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল 4টায় গণভবন থেকে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। এছাড়া তিনি বিভিন্ন সরকার, রাষ্ট্র ও বিভিন্ন সংগঠনের প্রধানদের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।
দলের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগ। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এর জবাব চাওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে জাহাঙ্গীর আলমকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিবিসি, সিএনএন সহ 17টি বিদেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড পাঠানো সত্ত্বেও সেগুলো বন্ধ রেখে কেবল অপারেটররা শর্ত ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে আজ তিনি আরও বলেন, বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ নিয়ে আন্দোলনের কথা বলা অযৌক্তিক। 17টি বা তার চেয়ে বেশি চ্যানেল ক্লিন ফিড আসে, সেগুলো কিন্তু অনেকে চালাচ্ছেন না, যেটি কেবল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ। সুতরাং কেউ শর্ত ভঙ্গ করলে সেই শর্ত ভঙ্গের অপরাধে অভিযুক্ত হবেন। সরকার কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না। সরকার দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য, সরকার দেশের আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন রুটে 110টি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত 29 জন যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের হার বেড়েছে এবং এতে ট্রেনের গার্ড, কর্মচারী সহ যাত্রীরা আহত হয়েছেন, চক্ষু হারিয়েছে, এমনকি মৃত্যুবরণের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে সমগ্র রেলওয়েতে জানুয়ারি হতে সেপ্টেম্বর, এই যে 2021 পর্যন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে 110টি। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে 103টি এবং আহত হয়েছেন 29 জন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার থেকে 22 দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করা হলে 1 থেকে 2 বছর পর্যন্ত জেল কিংবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। বরিশালে 1,32,000 হেক্টর নদী ও মোহনা এলাকায় মৎস্য শিকার বন্ধে টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময় প্রতি জেলেকে 20 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। মাদক সেবনের দায়ে গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। তার সঙ্গে আটক করা হয়েছে আরও 9 জনকে। গ্রেফতার আগে আরিয়ানকে টানা 16 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে অভিযান চালায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে আগে থেকেই যাত্রীর ছদ্মবেশে ছিলেন ওই অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে কোকেন, হাশিশ ও MDMA এর মতো নিষিদ্ধ মাদক পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানের সময় সেখানে শাহরুখ খানের ছেলেসহ অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে জিজ্ঞাসাবাদে প্রমোদতরীতে মাদক সেবনের কথা স্বীকার করেন 23 বছর বয়সী আরিয়ান। মাদক নিয়ে ভুল করেছেন বলেও জানান তিনি। আরিয়ান কাদের সাথে যোগাযোগ রাখতেন তা জানতে খতিয়ে দেখা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ চ্যাট। ছেলের জন্য এরই মধ্যে আইনজীবী সতীশ মানসিংহের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ খান। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি খান পরিবারের কোনো সদস্যই। এর আগে দীপিকা পাড়ুকোন, রিয়া চক্রবর্তী, সারা আলী খান ও ফারদিন খানের মতো বলিউড তারকারা মাদককে ঘিরে বিতর্কে জড়িয়েছেন। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তাকক্ষ। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 20 জন। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার বিকেলে কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশ মুখে এই বিস্ফোরণ ঘটে। এই সময় মসজিদের বাইরে জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান চলছিল। তবে বিস্ফোরণের ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।
ইতালির মিলান শহরে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে 8 আরোহীর সবাই নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার ইতালির উত্তরাঞ্চলীয় মিলান শহরের কাছে একটি খালি ভবনের উপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। পুলিশ বলছে নিহত ব্যক্তিরা উড়োজাহাজের যাত্রী ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিলানের উপকণ্ঠে লিনাতে সিটি বিমানবন্দর থেকে উড়োজাহাজটি সার্ডিনিয়া দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পরে উড়োজাহাজটি শহরের বাইরের একটি মেট্রো স্টেশনের কাছে বিধ্বস্ত হয়। এ সময় কয়েকটি গাড়িতে আগুন লাগার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে করোনা সংক্রমণের তীব্রতা কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তালা ভেঙে হলে প্রবেশকারীদের শাস্তির সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরুপায় বলছে শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ হত্যা মামলায় 2 রোহিঙ্গা 3 দিনের রিমান্ডে, সবাইকে শাস্তি দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। কয়েকশো কোটি টাকা নিয়ে উধাও সিরাজগঞ্জ শপের জুয়েল রানা, গ্রেফতার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।